নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো সুযোগে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো সোমবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠেই এদিকে দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম টিফিনটা। আজকে আর চা করলাম না, আর আমি এদিকে এখন একটা গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি। প্রত্যেক দিন তো আর গ্যাসের ট্যাবলেট খাই না, মাঝে মধ্যে হলেই খাই। তো তোমাদের দাদাভাইকেও দিলাম একটা গ্যাসের ওষুধ খাওয়ার জন্য। কাল সকালবেলা ঘুম থেকে উঠেই না তোমাদের দাদাভাই বলছে ওর নাকি গা হাত পা ব্যথা ব্যথা করছে, আর দেখলাম শরীরটাও গরম হয়ে আছে, কপালে হাত দিয়ে দেখলাম। তো এদিকে বলছে চাটা কোনো কিছু খাবে না, এদিকে নাকি পেটটাও একটু ফুলে ফুলে আছে। কাল রাত্রিবেলাও ইনুগুলো খেয়েছিল, কালকে তো কাঁঠাল খেয়েছিল। তো আমি বলছি কি কাঁঠাল খাওয়াতে মনে হয় এরকমটা হয়েছে। ওর নাকি একটু গ্যাসেরও সমস্যা হচ্ছে। তারপর শরীর হাত পা ঘুম থেকে উঠেই বলছে। সোফার মধ্যে কিছুটা সময় বসেছিল, তারপর এখন টিফিনটা দিলাম। তো টিফিনটা নিয়ে এখন ওই ঘরে গিয়ে বসে খাচ্ছে। বলছে চাও খাবে না, পেটটাও নাকি ভালো না, বেশি একটা কীরকম ব্যথা ব্যথা লাগছে। তো বুঝতে পারছি না কি হয়েছে। আর এখন তো গরমকাল আসছে, সেই ঠান্ডা গরম মিলিয়ে, তো তার জন্য এই শরীর খারাপ দেখবে ঘরে ঘরে এরকম একটা জ্বর সর্দির একটা যেন প্রবলেম থাকে। তো তাই জন্য তোমাদের দাদাভাইকে আজকে দিলাম মুড়ি, আর আমি ওইদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মুড়ি। আর এদিকে বাসি কাজটা এখন করে নিচ্ছি। কাল রাত্রিবেলায় বাসন কুসনগুলো আর ধোয়া হয়নি, তো এবারে এখন বাসি বাসনটা ধুয়ে তারপর ভাবছি যে না অন্য কাজে হাত দেবো, রান্নাবান্নার কাজে হাত দেবো। তার আগে বাসনগুলো ধুয়ে নিই। আর একসাথে অনেকগুলো বাসন, তো ভাবলাম যে না আগে বাসনটা ধুয়ে রাখি, তারপর ইয়ে করবো। আর এদিকে কালকে দুপুরের বাসনও ছিল, বুঝছো তাহলে কী অবস্থা। কালকে দুপুরেরও বাসন থালাগুলো রয়েছে, তার উপর রাত্রেগুলোও পড়লো, তো একসাথে তো বাসন বেশি পড়েছে। এখন যদি আমি রান্না বসিয়ে দিই, আমার এখান থেকে বাটি তারপর ওই হাঁড়ি টাড়ি লাগবে, তো হবে না আবার। আর এদিকে বাসনও একসাথে অনেকগুলো জমে যাবে। যদিও আমার আলাদা করে আছে, তারপর আমি ভাবলাম যে না এগুলো ধুয়েই বসাই, না হলে এই বেসিন যদি পুরো ভর্তি বাসন কুসনে টাল হয়ে থাকে, এদিকে আমি রান্না বসিয়েও যেন ঠিকঠাকভাবে রান্নাটা করতে পারবো না। যার জন্য কিন্তু আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। একদিকে বাসি কাজটা আগের দিন করে রাখলে ভালো হয়। এখন সকালবেলা করতে গিয়ে যেন কতটা সময় আমার এই বাসি কাজ করতেই চলে গেল। তারপর এদিকে হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছে চাল। এদিকে তোমাদের দাদাভাইকে ওই ঘরে আবার দেখে আসলাম, ও দেখছি শুয়ে আছে। বলছে শরীরটা কোনো মতোই নাকি ভালো লাগছে না, এত পরিমাণে শরীর হাত পা ব্যথা করছে। তো আমি আবার বলছিলাম ভাতটা খেয়ে যেন একটা এই প্যারাসিটামল খেয়ে নিই। ও যে শরীর হাত পা ব্যথা করছে, তারপর শরীরটাও হালকা হালকা গরম হয়ে আছে, এদিকে পেটটাও সমস্যা করছে। তো আমি বলছি ভাতটা খেয়ে তারপর যেন খেয়ে নিই। তো এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, মাছের মাথা আর একটা লেজ আর একটা পিস আছে, তো ওইগুলো দিয়ে আজকে ভাবছি রান্না করব। আর এদিকে দেখো কাপড়গুলো আমার কালকেই রোদে দেওয়া হয়েছিল কাপড়গুলো, আর একটুখানি রোদ লাগতে লাগবে, শুকায়নি। কারণ এগুলো তো আর মেশিনে ধুইনি, ওই এমনিতে হাতে কেচেছিলাম, তাই জন্য ঠিকঠাক শুকায়নি। এখন কি হয় বলো তো, সারা রাত্রিবেলায় গরম লাগবে, ভোরবেলার দিকে হালকা হালকা একটু ঠান্ডা, অতটুকুই। না হলে দুপুরের দিকে তো যা পরিমাণে এখন গরম লাগে, এই শীত গরমের ইয়েটা যে এখন হচ্ছে না, এখনই দেখবে কোনো কিছু খেয়ে শান্তি পাওয়া যাবে না, তারপর জ্বর উঠে যাবে, এই পেট খারাপ হচ্ছে, এটা অনেক কিছু সমস্যা দেখা দেয় কিন্তু। তো এদিকে দেখো কাপড়গুলো মেলে চলে আসলাম। তো এসে তো এদিকে দেখো ভাতটা তো ওদিকে বসিয়ে দিলাম, যে ভাতটা এখন নাড়া দিয়ে নিচ্ছি, আর এদিকে চালটাও দিয়ে দিয়েছি। তো ভাতের ইয়েটা হয়ে গেলে, ভাতের ফ্যানটা যখন একটু টকবক করে ফুটবে, তখন বসবো আমি সবজিটা কাটতে। না হলে সবজি কাটতে বসলাম তো কতবার করে যে উঠতে হয়, যে ভাতের ফ্যান না আবার পরে গ্যাসের মধ্যে গ্যাসটা ভরে যায়। তো এদিকে আমার ঘরের বোতলও 2টা খালি পড়ে আছে, আর তোমাদের দাদাভাইয়ের দোকানের বোতল খালি পড়ে আছে। দোকান তো যেতে লাগবে বলো, শরীর খারাপ হলেও। আজকে বিয়ের লাস্ট বিয়ের সিজন না থাকুক বা থাকুক, দোকানে তো যেতেই হবে বলো। একা সংসারের উপর যদি সংসারের ভার নিজের উপরে থাকে, তখন দেখবে শরীর খারাপ নিয়েও কিন্তু মানে মানে দোকানে তোমার যেতেই লাগবে। এখন 1-2 জন আছে সংসার চালানোর জন্য, তখন দেখবে শরীর খারাপ নিয়েও 5 দিন 6 দিন 1 সপ্তাহ কিন্তু বিছানায় পড়ে থাকা যায়, শুয়ে বসে দিন কাটানো যায়, কোনো কিছু হয় না। কিন্তু একার উপর যখন সংসারের ভার থাকে, তখন মহা শরীর খারাপ নিয়েও কিন্তু যেতে হয়। প্রায় বেশিরভাগ ঘরেই দেখবে এরকমটা হয়। মাঝে মধ্যে যদি এরকম কয়েকটা ঘরে থাকে যে না আরাম আল্লাসে বসে দিনটা কাটানো যায়, যদি অন্য আরেকজনের উপরে থাকে সংসারের দায়িত্ব, তখন সংসারের দায়িত্ব ঝাড়গাড়ে থাকবে, তখন সে শরীর খারাপ নিয়েও যে বাড়িতে শুয়ে বসে দিন কাটাবে, সেটা সাধ্য হয় না, যেতে হয়। বেশি অসুস্থ হলে তো তখন শুয়ে বসে থাকতে, কিন্তু যতটুকু সম্ভব পারে তখন কিন্তু চলেই যায়। ব্যবসা যার ব্যবসার দিকে কিন্তু করতে হবে। যারা কাজ করে খায়, যারা দোকান করে বা যারা জব করে, এক একজন তো একটা কাজে থাকে, সেই যার কাজে কিন্তু যেতেই হয়। তো এদিকে দেখো যেই না ভাতের ফ্যানটা টকবক করে ফুটলো, এবার আঁচটা একটু কমিয়ে দিয়ে এবারে বসে পড়লাম সবজি কাটতে। মাছটা একবার ভেবেছিলাম ডাটা দিয়ে রান্না করব, তো আবার ভাবছি না ঝিঙ্গে আলু দিয়ে মাছটা আজকে রান্না করিনি। তো এদিকে ঝিঙ্গার আলুটা কেটে নিলাম, আলুটা ওই দেখো ওই পাশে ভাজি বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে
শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে ঝিঙ্গেটা এখন ভাজি করে নিচ্ছি। তো দুদিক দিয়ে বসালাম, কারণ তোমাদের দাদা ভাই তো আবার খেয়ে যাবে। তো আমি ভাবলাম অন্য কোনো কিছু ভাজি টাজি করে দেবো না, যেহেতু ওর এমনিতেও পেটের সমস্যা হচ্ছে। তো তার জন্য ঝিঙ্গে আর মাছ দিয়ে, ঝিঙ্গে আলু দিয়ে যে মাছটা রান্না করব ওটাই সকালের ওকে খেতে দেবো। তো এদিকে এবার ঝিঙ্গাটাকে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেবো। তারপর এদিকে তো আলুটাও ভাজি হচ্ছে। তারপর মশলাপাতি দিয়ে, তো ঝিঙ্গের দিয়ে মাছ দিয়ে রান্না করলে যেভাবে রান্না করা হয় এই সেমভাবেই করব। তবে এখন তো গরমকাল এসেছে, এখন কিন্তু কাঁচা লঙ্কার তরকারি খাওয়াটা খুব ভালো, কারণ এখন এই গরমের মধ্যে দেখবে গুঁড়ো লঙ্কাটা খেলেই দেখবে পেটের সমস্যাটা করবে। তো যত এখন সম্ভব পারা যায় কাঁচা লঙ্কার তরকারি খাওয়াটা কিন্তু ভালো। তো যাক, এদিকে এবারে ঝিঙ্গে আলুটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম ঢাকা। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের গরম জলটাও দিয়ে দিলাম। ওকে বলেছি ঠান্ডা জল দিয়ে স্নান না করতে, যেহেতু শরীরটাও গরম আছে, কারণ কদিন যাবো তো আবার ঠান্ডা জল দিয়ে স্নান করছে, কারণ গরম পড়ে গেছে তো পুরোপুরি, তাই জন্য বলছে গরম জল দিয়ে স্নান করলে নাকি শরীর ভালো লাগে না। আর তোমাদের দাদাভাইয়ের যেহেতু হাই প্রেশার, তো ওর আবার গরম জল দিয়ে বলছে, মানে গরমের মধ্যে গরম জল দিয়ে করলে তো সুবিধাই হবে বলো। তো আজকে আবার গরম জলটাই দিলাম, যেহেতু শরীরটা গরম বলে তাই। তো এদিকে মাছের ঝোল তো হয়ে গেছে, তারপর এই জায়গাটা একটু মুছে নিয়েছি। এখন আবার রান্না করবো একটু সজনে চচ্চড়ি, এটা আমার জন্য করবো, তোমাদের দাদাভাইকে দেবো না। আর এদিকে এই জায়গাটা তো মুছে নিয়েছি, এবারে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো আমি কিন্তু খেতে। তো ওইদিকে তো গেল স্নানে দেখলে, আর এদিকে আমার মাছের ঝোলও নামিয়ে নিয়েছি। তারপর ও আসার পর ওকে আমি এদিকে খেতে টেতে দিয়ে, তারপর এই যে দেখো এবারে এখন আমি এই মানে শিলনোড়াটা মুছে নিলাম, কারণ এখানে আমি বেটেছিলাম তোমার এই সর্ষের গুঁড়োই ছিল, ওই প্যাকেট যে পাওয়া যায়। তারপর এটা একটু বাড়তে লাগে, আর আমার তো মিক্সার গ্রাইন্ডারটা যেহেতু নষ্ট হয়ে গেছে, যাকে দিয়ে ঠিক করাবে ওই জন আরেকটা কাজ নিয়ে ব্যস্ত। তারপর আরেকজনকে ফোন করেছে, উনি আবার আমাদের এখানে নেই, অন্য আরেক জায়গায় নাকি ঘুরতে গেছে না যেন কি, তো বলছে আসলে নাকি ঠিক করে দেবে। তো ওইটা তো এখন পরে আছে, আর সময়ে দেখবে যখন কাজের চাপ থাকে তখন মিক্সার গ্রাইন্ডারের মানে কাজের চাপ থাকলে তখন মনে হয় কি যে না একটু মিক্সার গ্রাইন্ডারে মশলাটা ঘুরিয়ে নিই, শিলনোড়ে বাটতে গেলে অনেকটা সময়ও লাগে। তো একটুখানি সর্ষে তারপর কাঁচা লঙ্কা এগুলো কিন্তু আমি বেটেছিলাম। তারপর এদিকে দেখো এই যে দেখলে মোছার জন্য এটা বানিয়েছি সেদিন, ওই মেশিনে সেলাই করে না, এটা বানিয়েছি বেশ ভালো, সুতির কাপড় দিয়ে দেখবে মুছামাছি করতে কিন্তু বেশ ভালো হয়। আর পিছলা কাপড় দিয়ে মুছলেও দেখবে একটা জল জল লেগে থাকে, তুমি যতই শুকনো করে মুছো না কেন। তারপর এদিকে দেখো এই যে পাখাটা মুছে নিচ্ছি, এখন তো গরমকাল, এই গরমকালে দেখবে পাখাগুলো আর একটুখানিও মানে রেস্ট করতে পারবে না, সারাক্ষণ চালানোই থাকবে। যদিও এখন পুরোপুরি সে হারে গরমটা পড়েনি বলে এরকম, যখন পুরোপুরি গরমটা পড়ে যাবে তখন তো দেখবে বাপরে বাপ একটা ফুটোও যেন রেস্ট পায় না। এই ঘরে আসলাম তো এই ঘরের পাখা চলছে, বেডরুমে গেলাম তো বেডরুমের পাখা চলছে, রেস্ট আর নেই। আমাদের যেরকম সারাদিন সংসারে কাজকর্ম করতে করতে রেস্ট আর যেন পাই না। এখন তো আমার মানে সারাটা দিন যে কীভাবে কেটে যায় সকাল থেকে, মানে কি বলবো তোমাদেরকে, সকালবেলা উঠেই তো রান্নাবান্না, এদিকে কাটাকুটি করা, রান্নাবান্না করা, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে গেলে তারপর আমি খাওয়া দাওয়া করে ঘর দোর গুছিয়ে ঘর দোর ক্লিন করা, এদিকে ভিডিওর কাজ করা, তারপর তো ভিডিও এডিটিং করা আছে, আপলোড, ট্যাগ লাগানো, টাইটেল লাগানো, থাম্বনেল বানানো, অনেক কাজ। তার উপর থাকে পুজো দেওয়া, তার উপর যাই সেলাইয়ের কাজে। তারপর আমার ঘরেও কাজ থাকে, ও যে সেলাই যে দিদির কাছ থেকে শিখি, তো যেইটুকু শিখি আবার এইটুকু দিয়ে দেয় বাড়ি থেকে সেলাই করে নেওয়ার জন্য, কারণ এখন তো আমার ঘরে মেশিন আছে, এই কাজ ঘরে করতে হয়। মানে আমার একদম পুরো নাজেহাল অবস্থা, যেন কী করব কী না, সারাটা দিন আমি যেন এক ফুটাও সময় পাই না, যেন এতটা আমি ব্যস্ত হয়ে পড়েছি। ওই মোবাইলের কাজটা আরও আছে তো তাই জন্য, আর 1-1.5 মাস লাগলে আমার কিন্তু শেখা হয়ে যাবে। তো শিখছি যে হয়ে যাবে প্রায় 1 মাসের উপরে। তো 1-1.5 মাস গেলে তো আবার এই কাজটা থাকবে না, ওই যে সন্ধ্যাবেলা 2-3 ঘন্টার জন্য দিদির বাড়িতে যেতে হয়, ওইটা তো লাগবে না। তখন আমি ঘরে মেশিনে সেলাইও করতে পারবো, প্লাস মোবাইলে কাজও করতে পারবো। এই 1-1.5 মাসে আমার একটু অসুবিধা হবে। আর যতই খাটুনি হোক মোবাইলের কাজটা আমি সহজে ছাড়তে চাই না, কারণ এটাই আমার প্রথম কারণ মোবাইলে আমার যখন একা একা টাইম কাটতো না, ভালো লাগতো না, ভাবতাম যে না আমার কোনো কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি। প্লাস মানে আরেকটা হলো কি, আমার এই যে আমি 2টা বছর আগে কীরকম ছিলাম, বাবা কোন দিনে কী করেছিলাম, বা আমি কিভাবে আমার ঘরের কাজগুলো করতাম, বা অনেক কিছু স্মৃতি হয়ে আমার মানে মোবাইলটার মধ্যে থাকলো ভিডিওর মারফতে। তো ভাবলাম যে না ভিডিও তো তোমাদের সাথে শেয়ারই করতে লাগবে। তার চেয়েও বড় কারণটা হলো আমার ভালো থাকার কারণ হলো ওই যে ভিডিও করা। আগে যখন একটা সময় আমার সারাটা দিন সময় কাটতো না, টিভি দেখে সময় কাটাতাম, তখন তো কোথাও আগে এরকমভাবে বেরোতামও না, এখন যেরকম টুকিটাকি তারপরেও বেরোই। প্রত্যেক দিন তো আর বেরোই না, ও মাঝে মধ্যে দরকার লাগলে কোথাও যাই। তখন কি করতাম বলো তো, ওই আমি দিয়েই কিন্তু করতাম, এই ভিডিও করে কিন্তু আমার সময়টা কাটাতাম। ভিডিও করাটা বলতে পারো আমার একটা ভালো লাগার জায়গা। তখন তো কত মানুষে কত নিন্দানা করতো এই ভিডিও করা নিয়ে, কেন আমি ভিডিও করি, কেন পাগলের মতো ঘরে বক বক করি, কত কিছু না শুনতে হয়েছে। কিন্তু আমার বরমশাই তো সাপোর্টে ছিল, সবসময় বলতো যে তুমি যেটাতে ভালো থাকবে সেটাই করো, কে কী বললো কোনো দিকে পাত্তা দেবে না, কান দেবে না, তুমি তোমার কাজ চালিয়ে যাও।
এরকম বলতো। তো সেই বরের সাপোর্ট আমি তো করতাম, তো তখন যেহেতু আমি ছাড়িনি। আর এখন তো কে কী বললো এগুলো আমি পুরোও করি না, জানিও না কেউ মানে বলে কি না, বলে তো অবশ্যই আমি জানি, তারপরেও এগুলোতে তো আমি পাত্তাও দিই না, কারণ আমার ভালো থাকে। আর এটা হলো গিয়ে কারণ আমি ভিডিও করলে যেন আমি ভালো থাকি, প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি বা তোমাদের কমেন্টগুলো পড়ি, আমার যেন সেই ভালো লাগে। অথচ কিন্তু আমি ভিডিও থেকে এখন পর্যন্ত আমি আর্নিং করতে পারিনি, কিন্তু ইউটিউবের ভিডিও দিয়ে যেও আর্নিং করতাম, এটা যখন এখন কী হয়ে আছে, এটা কাকে যে দেখাবো বুঝে উঠতে পারছি না, আর্নিংও করতে পারছি না। দেখবে ভিডিওর ভিউজ হলে বা মাসে মাসে একটু হলেও যদি আর্নিং করতে পারি, আমাদের মনটাও যেন ভালো লাগে ভিডিও করে, যে না কষ্টের ফলটা একটু হলেও হাতে পাচ্ছি। এখন বাজে 11টা 5। তো ওইদিকে রান্না তো মাছের ঝোলটা নামালাম, তোমাদের দাদাভাই খেয়ে গেল। আর আজকে আবার তোমাদের দাদাভাই শরীরটাও ভালো না, জ্বর জ্বর আসছে, ঘুম থেকে উঠে শরীর হাত পা ব্যথা আর শরীরটাও গরম হয়ে আছে। তো এখন একটা আবার খেলো, এই ভাতটা খেয়ে প্যারাসিটামল একটা খেলো, দেখা যাক কী হয়। এই দিনটা আসলে না এরকমই হয়, কদিন আগেও একবার জ্বর সর্দি কাশিতে ভুগতে হয়েছে, যাক কটা দিন গেল, এখন আবার এরকম হচ্ছে, প্রায় ঘরে ঘরে এরকম। তো এদিকে তোমাদের দাদাভাইকে মাছের ঝোল করে দিয়েছি, ও খেয়ে গেল, আমি এখনও খাইনি, খাবো। এদিকে বসিয়েছি সাজনার তরকারি, তো ওইটা হয়ে গেলে বেশ। আর মিক্সার গ্রাইন্ডারটা যে নষ্ট হলো না, ওই ঠিক করার জন্য যে লোককে বলেছিল ওই লোক নেই, মানে অন্য কাজে ব্যস্ত, তো আরেকজনকে বলেছিল, তো আরেকজনকে আবার এখানে নেই, অন্য জায়গায় নাকি ঘুরতে গেছে, এসে আবার ঠিক করে দেবে। তো ওইটা এখনও দোকানে আছে। আর শিলনোড়ায় বাটাবুটি করে রান্না করতে গেলে দেখবে অনেকটা সময়ও লাগে। আর এখন আমি সারাটা দিন সকাল থেকে রাত হয়, আমি যেন একটা ফুটাও যেন সময় পাই না, মানে সারাদিন থাকে এদিকে সংসারের কাজকর্ম, রান্নাবান্না, পুজো দেওয়া, তারপর এদিকে মোবাইলের কাজ থাকে, এডিটিংয়ের কাজ থাকে, আবার আপলোড করতে ছাদে যেতে লাগে, তার উপর থাকে সন্ধ্যাবেলায় আবার সেলাইয়ের কাজ বাড়িতেও করতে লাগে, কারণ ওগুলো তো দিয়ে দেয় কী কী করতে লাগবে। তো এগুলো এখন আবার বাড়ি থেকে করে নিয়ে যেতে লাগে, অনেক কাজ এরকম। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই না আজকে ওই ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, দাঁড়াও আঁচটা একটু কমিয়ে দিলাম। তো রান্নাঘর যাটুকু পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু রান্নাঘরটা ঝাড় দেবো, দিয়েই আমি বসে পড়বো খাওয়া দাওয়াটা করতে। আর এদিকে এই ঘর দৌড় একদম সকাল সকালেই গুছিয়ে গাছিয়ে নিয়েছি। যে দেখো আমার মিশিংয়ের এটা এখানে রাখলাম ঢাকা দিয়ে, কারণ এখন তো আর কাজ করছি না, একদম দেখি যেহেতু অনেকটা বেলা হয়ে গেল, তো একদম খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দিয়ে এসে বসবো, অনেক কাজও পড়ে আছে। আর এদিকে দেখো আমি একদম সকাল সকালে ঘরদোর একদম গুছিয়ে নিয়েছি, কারণ ঘুম থেকে উঠে বিছানা তুলে একদম ঘরদোর পুরো গুছিয়ে নিলাম। আর এই হলো কি আমার ওইখানের ব্যাগটা, আর এই যে পুরো ঘরটর গুছিয়ে ঝাড়টার দিয়ে নিলাম। সারাটা দিন যেন আমি একদমই সময় পাই না যে নিজে একটু করবো, ওই মোবাইলের কাজটা না থাকলে আবার হতো, কিন্তু মোবাইলের কাজও তো করছি, তাই জন্য সময়টা যেন হয় না। এদিকে ফেসবুকে ভিডিও আপলোড করা, তারপর ইউটিউবে ভিডিও আপলোড করা, সব কিছু নিয়ে যেন একদম পুরো নাজেহাল অবস্থা, আমার সারাটা দিন সময় যেন আমি পাই না। তো এটা হয়ে যাবে ঠিক, ওই যে সেলাই কাজটা যে শিখছি, এটা তো 1 মাস কতদিন যেন হলো, তো আর 1.5 মাসের মতো গেলে একদম মানে শেখা হয়ে যাবে। তারপরেও তো পুরোপুরি হাত আসতে তো একদম পুরো 5-6 মাস লাগবে, আমার ঘরে এটা প্র্যাকটিস করতে লাগবে। তো আর 1-1.5 মাসের মতো গেলে না আমার হয়ে যাবে, তখন তো আমি সন্ধ্যার টাইমে যেতে হবে না, ওই 2-3 ঘন্টা ওদের বাড়িতে থাকতে লাগে, যেহেতু কাজটা শিখছি। তখন আবার এই টাইমটা ফ্রি পাবো, আমি ঘরে কাজও করতে পারবো, মোবাইলের কাজও করতে পারবো, তখন আর অসুবিধাটা কিন্তু হবে না। কিন্তু এই 1-1.5 মাস না আমার পুরো চাপের মধ্যেই যাবে, বিশ্বাস করবে না বললে। ওখান থেকে আসি, এসে মোবাইলের একটু কাজ করি, কালকেও তো 8টা 15 আসলাম, মোবাইলের একটু কাজ করলে করি, তারপর কি আবার এদিকে রান্না বসাতে হয়, খাওয়া দাওয়া, রান্না করতে আস্তে আস্তে আমার 11টা 11:30 বেজে যায়। এই অবস্থা, কী অবস্থার মধ্যে যখন কাটাচ্ছি। আর ভিডিও করা তো আমার পছন্দেরই, তো ভিডিওটাও ছাড়ছি না। এখন যদি ভিডিওটা না থাকতো তাহলে আবার অসুবিধা হতো না। তো যাক, ভিডিওটা তো করবি বলো, এই সেলাই কাজ তো আর সবসময় আমার থাকবে না, 1.5 মাস গেলে তখন আর যেতে লাগবে না, তখন আমি আস্তে ধীরে করে করতে পারবো। তো স্নান করে এসে আবার সেলাই কাজ নিয়েও আমার বসতে হবে। যাক, শেষমেশ সাজনা চচ্চড়িটা হয়ে গেছে। এই বৎসরে প্রথম কিন্তু আজকে আমার ঘরে সাজনা চচ্চড়িটা বানালাম। এই যে সজনে ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি, কী যে দুর্দান্ত লাগে খেতে। তোমাদের দাদাভাই তো এটা খাবে না, ও দোকানে গিয়েছিল, আবারও ওকে বাড়িতে আসতে হয়েছে পেটের সমস্যার জন্য। মানে কী যে হচ্ছে, শরীরটা নাকি ভালো লাগছে না, ঝিমুনি আসছে, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, কিন্তু ওই যে দোকানে যেতেই লাগবে, মাথায় রেখে না, মানে মানে করা যায় না যে এখন শুয়ে থাকলে কী হবে, আমার দোকানটার দিকে বন্ধ হয়ে থাকবে, তো করলে তো চলবে না। তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাই ওই চলেই গেলো, শরীর ভালো লাগছে না তারপরেও গেল।
তো এদিকে আমি বলেছিলাম যে আমি দুপুরে খাবারটা নিয়ে যাবো কিনা, ও বলছে না যাবে, মানে লাগবে না, যদিও যেতে হয় পরে আমাকে নাকি ফোন করবে, ওনার হয় বাড়িতে এসে খেয়ে যাবে এরকমটা বলছে। তো এদিকে দেখো এবারে রান্নাবান্না যেহেতু শেষ, এবারে গ্যাস ট্যাস মুছে আমি পরিষ্কার করে নিয়েছি, এবারে বসবো আমি খাওয়া দাওয়া করতে। আমি এই সজনে চচ্চড়িটার জন্যই বসে আছি যে সজনে চচ্চড়িটা হোক, তারপরে গিয়ে খাওয়া দাওয়াটা করব। কাটাকুটি করে রান্না করতে গেলে না অনেকটা মানে সময় লেগে যায়, জানো তো, কাটাকুটি থাকলে দেখবে রান্না করতে সময় লাগে না। এদিকে আবার নিজের জন্য খাবারটাও নিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো সজনে চচ্চড়ি, আর এদিকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল যে করলাম, আর তো সাথে আছে সাদা ভাত। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এই ঘরে এসেই তো দেখো এবার একটুখানি সেলাইয়ের কাজ করে নিচ্ছি। ওই যে দিদির কাছে আমি সেলাই করি, ওই দিদি দিয়েছিল, অর্ধেকটা ওইখানে সেলাই করেছিলাম আর অর্ধেকটা এখন এখানে করছি। তো দিদি দিয়েছিল মানে এগুলো করার জন্য, মানে এখানে ব্লাউজের হাতাটা লাগানোর জন্য দিয়েছিল। তো আমার সেলাই তো এখনও পুরোপুরি ঠিক হয়নি, আর কোন জায়গাটা কোন সেলাই দিতে লাগবে পুরোপুরি এখনও কিন্তু আমার হয়নি। এই 1 মাসে কি আর ঠিক হয়ে যাবে বলো? এটা তো সেলাই করতে করতে গিয়ে আমার হাতটা ঠিক হবে। যে কোনো জিনিসেরও তো প্র্যাকটিসের দরকার, আর এখন মেশিনটা ঘরে আনা হয়েছে হবে মাত্র 3-4 দিনের মতো হয়েছে। তো এদিকে দিদি দিয়েছিল এটা লাগানোর জন্য, এইগুলো লাগিয়ে বলেছিল নিয়ে যাওয়ার জন্য। তো এখন আবার বসলাম এটা নিয়ে সকাল থেকে আমি যেন কাজের জন্যই সময় করে পাচ্ছি না যে একটু আমি নিয়ে বসবো, মেশিনটা নিয়ে বসবো। সব কিছুর মধ্যেই দেখবে একটু সময় দিতে লাগবে, সময় ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না, সময় সব কিছুতেই কিন্তু দিতে হয়। তো এদিকে দেখো আমার মেশিনটা না নতুন বলে একটু শক্ত হয়েছে, এটাকে মেশিনের যে তেলগুলো হয় ওই তেলগুলো দিতে লাগে, আর একটু চাপ দিতে গেলেও যেন আমার অনেকটা কষ্ট হয়। আবার যে আমি ওই দিদির কাছে কাজ করি, ওই দিদি তো অনেক সেলাই করে, ও তো ব্লাউজ যে সেলাই করে, যদি ব্লাউজ থেকে ধরে চুড়িদার থেকে ধরে অনেক কিছু সেলাই করে। তো ওই দিদির কাছে না মেশিনটা একদম চালাই যখন একদম ফ্রি লাগে, একদম যেন অটোমেটিক যেন চলে যায়, সব সময় কাজ করে। তো আর আমার এটাও নাকি এরকম 15-20 দিন বা 1 মাস 1.5 মাস হয়ে গেলে তো একদম পুরোপুরি নাকি ফ্রি হয়ে যাবে। এটা হলো গিয়ে উপরে চালানোর উপরে, আমি এখন কম চালালে তো আমারটা একটু লেট হবেই বলো তাই। তো এদিকে দেখো এবারে হাতাটা লাগিয়ে নিচ্ছি, 2টা হাতা, এখন একটা হাতা লাগিয়ে নিচ্ছে, আবার আরেকটা হাতা লাগাতে লাগবে। তো শেষমেশ দেখো হাতাগুলো লাগিয়ে নিলাম। আর আমি তো এখন কাপড় কেটে কেটে শিখছি, পুরনো বেড কাভার দিয়ে তাই হাতাগুলো একরকম হয়েছে, আর এই যে দেখো এগুলো একরকম হয়েছে। তো যাক, এদিকে দেখো এবারে ব্লাউজ তো করে নিয়েছি, এটা আজকে নিয়ে যাব, দেখাবো দিদিকে যে ঠিকঠাক হয়েছে কিনা। পুরোটা কিন্তু আমি সেলাইনি, দিদিও কিছুটা করে দিয়েছে আর আমি কিছুটা করলাম, আরও কয়েকদিন করতে লাগবে, তখন গিয়ে এটা আমি কিন্তু পারবো। তারপর এই যে আমার মডুলার ড্রয়ারের উপরে ঢাকাটা, এটাও আবার আমি সেলাই করে নিয়েছি। এটা সাইড দিয়ে কাপড়গুলো অনেক সময় ভাঁজ করে দিতে গেলে খুলে যায়, তাই জন্য একটু সেলাই করে দিয়েছি। আমার তো হাতের কাজ বেশ ভালো লাগে, তবে সেলাইয়ের কাজটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ঘরে একটা মেশিন আনবো, নিজের হাতে অনেক কিছু বানাবো। তো সবেমাত্র তো কয়টা দিন হয়েছে, আগে দিদির কাছ থেকে কাজগুলো শিখি, এখন তো এই কাজগুলোই শেষ করতে পারছি না। তারপর যখন কাজটা শেষ হবে, পুরোপুরি শেখা হয়ে যাবে, তারপর দেখবে আমি অনেক কিছু কিন্তু হাতের কাজ শিখবো। আর মোবাইলে তো অনেক কিছু দেখাই, এগুলো দেখেও কিন্তু করা যায়। তারপর আর কি স্নান টান করে এসে এদিকে পুজোও দিয়ে নিলাম, পুজোটা দিয়ে এবারে পুজোর বাসনকুসনটা এখনই ধুয়ে নেবো, কারণ আবার এদিকে সন্ধ্যার পুজো আছে, আর সন্ধ্যার পুজো দিতে আমার এদিকে বেজে যায় 6টার সময়, তো আবার ওই দিদির কাছেও যেতে লাগে, পুজো থেকে উঠে যে একটু রেস্ট করবো সেটা আর হয় না। এদিকে স্নানে গেলাম, উপরে জল দেখি শেষ, তারপর ভিতরের ট্যাঙ্কির জল দিয়ে স্নান করতে হয়েছে। আর এদিকে এবারে পুজোর বাসনটা মেজে ঘষে নিচ্ছি, আর পুজোর ট্যাঙ্কির জলটা এখন তুলে নিচ্ছি, উপরের ট্যাঙ্কিরও জল তুলতে লাগবে, বললাম না স্নান করতে এসে দেখি জলটা শেষ। আর এদিকে দেখো পুজোর বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। একদিকে বাসনগুলো ধুয়ে রাখলে একটাই সুবিধা, কী হয় বলো তো, ওই যে সন্ধ্যার পুজোটা ঝটপট করে দেওয়া যায়। বিকেলে তো আমার এদিকে ভিডিও আপলোড করার ব্যাপার থাকে, সন্ধ্যাবেলায় আগে ভিডিও আপলোড করতাম, তো এখন তো সন্ধ্যাবেলায় আমি দিদির কাছে চলে যাই, তো আমার এখন ভিডিও আপলোডটা বিকেলবেলায় করতে হয়। সন্ধ্যাবেলা ওই দিদির কাছ থেকে এসে না একটুখানি আগে রেস্ট করি, তারপর মোবাইলের কাজগুলো করি, ওই যে টাইটেল লাগানো, থাম্বনেল লাগানো, ওইগুলো কিন্তু তখন গিয়ে করি। তো যাক, অনেকটা চাপের মধ্যে এখন যেন আমার দিনগুলো যাচ্ছে। তারপরেও বলি, একটা কোনো কিছু পেতে গেলে তো কষ্ট করতেই লাগবে, কোনো কিছু শিখতে গেলে কষ্ট করতেই লাগবে, কষ্ট না করলে কোনো কিছু হয় না। একবার ভাবি এই যে ইউটিউব নিয়ে ফেসবুক নিয়ে এত কষ্ট করছি, আদৌ কি কষ্টের ফল কোনো দিনও পাবো? একজন আমাকে কমেন্ট করেছিলে যে কষ্টের ফল নাকি পাবো, অবশ্যই। তো তোমার কথাটাই যেন ঠিক হয়, কষ্টের ফলটা যেন আমি পাই। যাই হোক, চলো, এদিকে আমার বাসনকুসন তো ধোয়া হয়ে গেছে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো। এবার একটুখানি রেস্ট করব, এখন গিয়ে আর মেশিনেও বসবো না, মোবাইলেও ঘাটবো না, এবার একটুখানি আমাকে রেস্ট করতে লাগবে। তো চলো, আজকের মতো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। জানি না এখনও দোকানে আবার যেতে লাগবে কি না, যদি তোমার দাদাভাই বলে খাবারটা নিয়ে দোকানে যাওয়ার জন্য, তাহলে তো অবশ্যই দোকানে যেতে হবে। ওকে গিয়ে এখন একটু ফোন করতে লাগবে যে ওর শরীরটা এখন কীরকম আছে, কাজের চাপে বরের কাছে